এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 92 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 92 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করো। দেখো, আমরা কিন্তু এখানে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এবং আমাদের বলা হয়েছে কি পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে। আচ্ছা, পূর্বের কৌশল বলতে কি বোঝানো হয়েছে? আমরা এর আগের পৃষ্ঠাতে মানে পূর্বের পৃষ্ঠাতে গড় নির্ণয়ের দুটি কৌশল সম্পর্কে কিন্তু শিখেছি। একটি হচ্ছে রেজার কৌশল এবং আরেকটি হচ্ছে মিনার কৌশল, তাই না? এখন এই দুটি কৌশলের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আমরা এই যে রাশিগুলো দেখতে পাচ্ছি এই রাশিগুলোর গড় কিন্তু নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পূর্বের পৃষ্ঠাতে যে কৌশলগুলো দেখেছিলাম সেগুলো যদি আরেকবার একটু দেখার চেষ্টা করি বা আরেকবার একটু বোঝার চেষ্টা করি, চলো। আমরা কিন্তু এবারে পূর্বের পৃষ্ঠায় অর্থাৎ 91 পৃষ্ঠায় চলে এসেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু অনেকগুলো রাশি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো, এইখানে কিন্তু অনেকগুলো রাশি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই রাশিগুলোর গড় যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দুটি নিয়ম দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি কৌশল কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে রেজার কৌশল এবং তারপরে নিচে যে কৌশলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিনার কৌশল, তাই না? তাহলে রেজার যে কৌশলটি, তোমরা চাইলে এই কৌশল ব্যবহার করে আমরা 92 পৃষ্ঠাতে অর্থাৎ আজকে যে অঙ্কগুলো সমাধান করব সেই অঙ্কগুলো তোমরা চাইলে এই রেজার নিয়মে বা রেজার কৌশল ব্যবহার করেও সমাধান করতে পারো। আবার চাইলে কিন্তু মিনার কৌশলটি ব্যবহার করেও তোমরা সমাধান করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমার যেহেতু মনে হয় যে মিনার কৌশলটি সহজ, যার কারণে আমরা চলো মিনার কৌশলটিকে আবার একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তোমাদের কাছে যদি রেজার কৌশলটি সহজ বলে মনে হয় তোমরা কিন্তু রেজার কৌশলেই যে কোনো অঙ্ক সমাধান করতে পারো। আচ্ছা দেখো, মিনার কৌশলে বলা হয়েছে যেহেতু সর্বনিম্ন মান 137, তাই আমি 137 সেমি থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো, আচ্ছা তাহলে মিনা কি বলেছে? মিনা বলেছে এই যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি? সবচেয়ে ছোট কিন্তু 137, তাই না? তাহলে সে কি করেছে? এই 137 থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছে। সে প্রথমে লক্ষ্য করেছে কত, দেখো এখানে রয়েছে হচ্ছে 143, এই 143 থেকে 137কে সে বিয়োগ করেছে, ঠিক আছে? বিয়োগ করলেই কিন্তু আমরা পার্থক্যটা পেয়ে যাব। আচ্ছা দেখো, যদি 143 থেকে আমরা 137কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? আমরা কিন্তু পাবো 6, তাই না? এই যে 6 পাবো, এই 6 হচ্ছে কি এই 143 এবং 137-এর মধ্যে পার্থক্য, তাই না? এই পার্থক্যটাই কিন্তু সে প্রথমে নির্ণয় করেছে। আচ্ছা, তারপরে রয়েছে 144, এই 144 থেকে এবারে আমরা 137কে বিয়োগ করব, তারপরে 137 থেকে 137কে বিয়োগ করব, এরপরে 145 থেকে 137কে বিয়োগ করব এবং 140 থেকেও কিন্তু 137কে আমরা বিয়োগ করব। অর্থাৎ আমরা প্রত্যেকটি সংখ্যা থেকে কিন্তু 137কে বিয়োগ করব, তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটি সংখ্যার মধ্যে যে পার্থক্য সেটিকে পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এর ভিতরে যেহেতু সবচেয়ে ছোট কিন্তু 137, আমরা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটাকে নেব, তাই না? আচ্ছা দেখো, 137 যেহেতু সবচেয়ে ছোট, যার কারণে আমরা কি করলাম? আমরা প্রথমে লিখলাম হচ্ছে যেহেতু সর্বনিম্ন মান 137, তাই আমি 137 সেমি থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো, এবার যদি আমরা পার্থক্যগুলো নির্ণয় করি, দেখো আমরা প্রথমে 143 থেকে যখন 137কে বিয়োগ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে কত? 6, অর্থাৎ 6 সেমি। তারপরে যখন আমরা দেখো পরবর্তীতে রয়েছে 144, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরের যে রাশিটি সেটি হচ্ছে 144। এই 144 বা 144 থেকে যদি আমরা 137কে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত? 7। আচ্ছা, তারপরে রয়েছে 137 থেকে 137কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, আমরা লিখলাম 0 সেমি। তারপরে রয়েছে 145, তাই না? দেখো আমার এইভাবে দেখাতে একটু অসুবিধা হচ্ছে যদিও, তারপরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখো 137 থেকে 137কে যখন বিয়োগ করলাম তখন পেয়েছি আমরা 0। এরপরে রয়েছে 145 থেকে যখন আমরা 137কে বিয়োগ করেছি তখন আমরা পেয়েছি কত? তখন কিন্তু আমরা পেয়েছি হলো 8 সেন্টিমিটার, তাই না? আমরা লিখলাম 8 সেমি। এরপরে সর্বশেষ আরেকটি মান রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 140। তাহলে এই 140 থেকে যখন আমরা 137কে বিয়োগ করলাম তখন আমরা পাবো হচ্ছে কত? তখন কিন্তু আমরা পাবো 3। দেখো এখানে কিন্তু আমরা লিখেছি 3 সেমি, অর্থাৎ আমরা কিন্তু এখানে পার্থক্যগুলোকে বের করে ফেললাম, তাই না? এরপরে কি করেছি দেখো, এবারে মিনা বলেছে আমি মানগুলোর গড় নির্ণয় করেছি। এই যে মানগুলো আমরা পেয়েছি
এই মানগুলোর গড় কিন্তু আমরা এরপরে নির্ণয় করব, তাই না? দেখো আমরা প্রথমে পেয়েছি 6, এই জন্য আমরা লিখলাম 6, এরপরে যোগ দিয়েছি, এখানে যোগ দিয়ে লিখলাম হচ্ছে 7, তারপরে যোগ দিয়ে লিখলাম হচ্ছে 0, তারপরে যোগ দিয়ে লিখলাম এখানে রয়েছে 8, এই 8কে লিখে দিলাম, তারপরে যোগ দিয়ে লিখলাম আমরা 3, তাই না? অর্থাৎ এই প্রত্যেকটিকেই কিন্তু আমরা যোগ করেছি। আচ্ছা, কেন যোগ করেছি? কারণ আমরা কিন্তু এবারে গড় নির্ণয় করব, তাই না? আমরা জানি যে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ আমরা প্রথমে দেখব যে এখানে কতটি রাশি রয়েছে, তাই না? এই প্রত্যেকটি রাশিকে কিন্তু আমরা যোগ করব। এই দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকটি রাশিকে যোগ করেছি। এরপরে আমরা কি করব? এই প্রত্যেকটি রাশিকে যোগ করার পরে আমরা ভাগ করব কত দ্বারা? যে কয়টি সংখ্যা এখানে রয়েছে সেই কয় সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করব। আচ্ছা দেখো এখানে কয়টি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, তাই না? যেহেতু পাঁচটি সংখ্যা রয়েছে এই জন্য কিন্তু এই যোগফলটাকে আমরা ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা। যে কয়টি সংখ্যা থাকবে সেই কয় সংখ্যা দ্বারা কিন্তু আমরা এখানে ভাগ করব, যেহেতু 5টি সংখ্যা যার কারণে কিন্তু 5 দ্বারা ভাগ করব। যখন আমরা এই যোগফলটাকে 5 দ্বারা ভাগ করলাম তখন ভাগফল পেয়েছি 4.8, তাই না? অর্থাৎ এই রাশিগুলোর গড় হচ্ছে 4.8 সেন্টিমিটার। এখন মিনা পরিশেষে কি বলেছে? দেখো সে বলেছে পরিশেষে 137 সেমি এর সাথে 4.8 সেমি যোগ করেছি। অর্থাৎ আমরা কিন্তু সবচাইতে ছোট মানে সর্বনিম্ন যে রাশিটি ছিল, তাই না? 137 কিন্তু ছিল সবচাইতে ছোট রাশি। তাহলে এই রাশির সাথে আমরা কি করব? এই যে গড় সংখ্যাটি আমরা পেয়েছি এটিকে আমরা যোগ করে দেব। দেখো আমরা কি করেছি? 137-এর সঙ্গে আমরা 4.8 সেমিকে যোগ করেছি। যখন এই দুটিকে আমরা যোগ করবো, এই দেখো নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি এই দুটিকে যখন যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি 141.8, অর্থাৎ 141.8 সেন্টিমিটার। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? এটি কিন্তু আমাদের মূল গড়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে অর্থাৎ এই নিয়মটি অনুসরণ করে কিন্তু পরবর্তী পৃষ্ঠায় যে গড়গুলো রয়েছে সেগুলোকে সমাধান করতে পারি, তাই না? এবার চলো যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। বন্ধুরা আমরা কিন্তু আবারও চলে আসলাম 92 পৃষ্ঠায়। এখন এই উপরে 1 নম্বরে যে অঙ্কটি রয়েছে, দেখো 1-এর 1 নম্বরে যে অঙ্কটি রয়েছে এখানে কিন্তু কিছু রাশি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এগুলোর গড় আমরা যদি নির্ণয় করতে চাই, আমরা কার নিয়মে বা কার কৌশলে এটিকে নির্ণয় করব? আমরা কিন্তু মিনার কৌশল ব্যবহার করে এটিকে নির্ণয় করব, তাই না? তাহলে মিনার কৌশল অনুযায়ী আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে কি? এই যে যতগুলো রাশি রয়েছে এই রাশিগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে, তাই না? এটি কিন্তু আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে। আচ্ছা দেখো সবচেয়ে ছোট কে আমরা দেখতে পাচ্ছি 96, 78, 89, 73, 80 এবং 82। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 73। এই দেখো এই যে 73 আমরা দেখতে পাচ্ছি, 73 কিন্তু সবচেয়ে ছোট। তাহলে আমরা কি করব? এই 73 থেকে কিন্তু আমরা এবারে পার্থক্য কিন্তু নির্ণয় করব, তাই না? অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা থেকে কিন্তু আমরা 73কে বিয়োগ করব, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেকটি সংখ্যার মধ্যে পার্থক্য কত মিটার করে রয়েছে, তাই না? এখানে কিন্তু দেখো আমাদের মিটারের হিসাব দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি শুরুতে দেখো যদি এই পার্থক্যটাকে আমরা বের করার চেষ্টা করি তাহলে আমরা 1 নাম্বার দিয়ে প্রথমে কি লিখতে পারি? বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 1 নম্বর প্রশ্নটি এখানে লিখে নিয়েছি। দেখো আমরা দেখতে পাচ্ছি 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার এবং 82 মিটার। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি 73 মিটার, তাই না? যার কারণে কিন্তু আমরা এবারে 73 মিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু সর্বনিম্ন মান আমরা লিখব হচ্ছে শুরুতে যেহেতু সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কিন্তু 73, তাই না? আমরা লিখবো হচ্ছে সর্বনিম্ন মান 73, তাই এরপরে লিখবো হচ্ছে তাই, অর্থাৎ মিনা যে কৌশলে এটিকে সমাধান করেছিল আমরা কিন্তু ঠিক সেই একই রকমভাবে এটিকে সমাধান করবো। আমরা লিখবো তাই আমরা 73 সেমি থেকে তাই আমরা 73 সেমি আগে তো মিনা যেটি সমাধান করেছিল সেখানে কিন্তু সেন্টিমিটারের হিসাব দেওয়া ছিল, তাই না? আর আমাদের কিন্তু মিটারের হিসাব দেওয়া রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকটি জায়গাতে মিটার ব্যবহার করব। আমরা লিখলাম তাই আমরা 73 মিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করব। আমরা লিখব পার্থক্য, দেখো আমরা লিখব হচ্ছে পার্থক্য নির্ণয় করা শুরু করব। আচ্ছা শুরু করব।
আচ্ছা আমরা কি লিখলাম দেখো, আমরা লিখলাম যেহেতু সর্বনিম্ন মান 73, তাই আমরা 73 মিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করব, তাই না? আচ্ছা এবার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে মানগুলো হলো, আমরা লিখবো হচ্ছে মানগুলো হলো। আচ্ছা আমরা কিন্তু এবারে পার্থক্যটা নির্ণয় করবো, তাই না? আমরা লিখবো হচ্ছে মানগুলো হলো, মানগুলো হলো। এবার দেখো যদি আমরা পার্থক্যটাকে নির্ণয় করি, আমরা প্রত্যেকটি এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি রাশি থেকেই কিন্তু আমরা 73কে বিয়োগ করব, তাই না? প্রথমে 96 থেকে যদি আমরা 73কে বিয়োগ করি তাহলে কত পাবো? 96 থেকে যদি আমরা 73কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 23 মিটার, আমরা পাবো হচ্ছে 23 মিটার। ঠিক আছে, আমরা শুরুতে লিখলাম হচ্ছে 23 মিটার। এখন এর সাথে আমরা যোগ করব কাকে? আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকটি রাশিকে যোগ করে দেবো, তাই না? আচ্ছা দেখো এরপরে এখানে রয়েছে 78, 78 থেকে যদি আমরা এই 73কে বিয়োগ করে দিই তাহলে থাকে কত? তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে 5 মিটার। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে লিখে দিলাম 5 মিটার। আমি তোমাদেরকে কিন্তু আলাদাভাবে বিয়োগ করে দেখাচ্ছি না, কারণ বিয়োগটা কিন্তু তোমরা সকলেই পারো, তাই না? আচ্ছা তাহলে 78 থেকে এবারে আমরা 73কে বিয়োগ করলাম, পাচ্ছি হচ্ছে আমরা 5 মিটার। এরপরে আবার একটু যোগ চিহ্ন দিলাম। এরপরে দেখো এখানে রয়েছে 89, এবার এই 89 থেকে যদি আমরা 73কে বিয়োগ করি তাহলে কত থাকে দেখো? আমরা যদি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করি, এখানে শেষে রয়েছে 9, 9 থেকে শেষের 3কে বিয়োগ করলে থাকে কিন্তু আমাদের আর 6, আমরা লিখে দিলাম 6। এখানে শুরুতে রয়েছে 8, এখানে শুরুতে রয়েছে 7, 8 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 1, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি হচ্ছে 16 মিটার, আমরা লিখে দিলাম 16 মিটার। এর সাথে আমরা যোগ দিলাম, দেখো এই দেখো 89 মিটারকে আমরা পার্থক্য কিন্তু বের করে ফেলেছি। এবারে রয়েছে এখানে 73, এখন এই 73 থেকেই কিন্তু আমরা আবার 73কেই বিয়োগ করব, তাই না? প্রত্যেকটি সংখ্যা থেকেই কিন্তু 73কে আমাদের বিয়োগ করতে হবে। এখন 73 থেকে 73কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, আমরা লিখে দেবো হচ্ছে 0 মিটার। যোগ এখানে রয়েছে 80, 80 থেকে যদি 73কে বিয়োগ করি তাহলে থাকে কত? তাহলে কিন্তু থাকে 7 মিটার, তাই না? আমরা লিখে দিলাম 7 মিটার। এর সঙ্গে যোগ করব সর্বশেষ এখানে রয়েছে 82, এখন এই 82 থেকে 73কে বিয়োগ করলে থাকে হচ্ছে 9, তাই না? আমরা লিখে দেব 9 মিটার। আচ্ছা তাহলে এখানে কিন্তু প্রত্যেকটির পার্থক্য আমাদের বের করা হয়ে গেল। এবারে আমরা যে কাজটি করব, এবারে কিন্তু আমরা এই যে সংখ্যাগুলো নির্ণয় করলাম, এই সংখ্যাগুলো বা এই রাশিগুলোর গড়টাকে কিন্তু আমরা নির্ণয় করব, ঠিক আছে? মানে গড় কিন্তু আমরা এবারে বের করব। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি তারপর আমরা মানগুলোর গড় নির্ণয় করব। আচ্ছা তাহলে আমরা এবারে লিখতে পারি হচ্ছে মানগুলোর গড় নির্ণয় করব। এখন মানগুলোর গড় নির্ণয় করব। এখন মানগুলোর গড় নির্ণয় করব, মানগুলোর গড় নির্ণয় করব। আচ্ছা মানগুলোর গড় নির্ণয় করব। এখন আমরা মানগুলোর গড় কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা জানি আমরা জানি যে কোনো গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি রাশিকে কিন্তু আমাদের শুরুতে যোগ করতে হবে, তাই না? আচ্ছা যোগ করে এরপর আমরা দেখব যে এখানে মোট কতটি রাশি রয়েছে সেই সংখ্যা দ্বারা কিন্তু আমরা ভাগ করব। আচ্ছা প্রথমে যদি আমরা রাশিগুলোকে যোগ করি তাহলে আমরা কি করতে পারি? দেখো আমরা একটি বন্ধনের ভিতরে আমরা কিন্তু প্রত্যেকটি রাশিকে যোগ করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 23, আমরা শুরুতে লিখবো হচ্ছে 23 যোগ, এরপরে রয়েছে 5, আমরা লিখে দিলাম 5, এরপরে যোগ দিয়ে রয়েছে 16, আমরা লিখে দিলাম 16, এরপরে যোগ দিয়ে রয়েছে 0, আমরা লিখে দিলাম 0, এরপরে যোগ দিয়ে রয়েছে 7, আমরা যোগ দিয়ে লিখে দিলাম 7, যোগ দিয়ে শেষে রয়েছে 9, আমরা লিখে দিলাম 9। আচ্ছা এখন এই প্রত্যেকটি যোগ করার পরে আমরা যে যোগফলটি পাবো সেটিকে ভাগ করব কত দ্বারা? আমরা কিন্তু এই প্রত্যেকটিকে যোগ করার পর আমরা কিন্তু ভাগ করব কত দ্বারা? যে কয়টি রাশি এখানে রয়েছে, এখানে কতটি রাশি রয়েছে দেখো তো? একটি রাশি, দুইটি রাশি, তিনটি রাশি, চারটি রাশি, পাঁচটি রাশি, ছয়টি রাশি। আবার এখানেও কিন্তু আমরা লক্ষ্য করে এটি দেখতে পাবো। দেখো কতটি রাশি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি রাশি যেহেতু রয়েছে, যার কারণে কিন্তু এই যোগফলটাকে আমরা ভাগ করব 6 দ্বারা, তাই না? আমরা লিখে দিলাম ভাগ 6 সমান। এবারে যদি আমরা এটিকে একটু সমাধান করি, দেখো আমরা যদি প্রত্যেকটিকে আমরা যদি একটু যোগ করি তাহলে কত হয়? দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে শেষে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা যোগ করি, দেখো শেষে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, তাহলে 3 এবং 5কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8, 8-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 6, তাহলে 8 এবং এই 6কে যদি আমরা যোগ করে দিই তাহলে 8 এবং 6 মিলে কত হয়ে যায়? 14, তাই না? 14 সাথে 0কে যোগ করলে কিন্তু আমাদের 14 থেকে যায়, এবং এই 14-র সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি তাহলে হয়ে যায় 21, 21-এর সঙ্গে যদি আমরা এই 9কে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায়
30, দেখো এই যে 30 আমরা পাচ্ছি, এই 30-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 3। এবারে আমরা যে কাজটি করবো, আমরা কিন্তু এবারে প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করব। দেখো এখানে প্রথমে রয়েছে 2, 2-এর সঙ্গে এখানে কিন্তু আর কিছু নেই, প্রথমে এইখানে রয়েছে 1, তাহলে 2-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে আর কি কিছু রয়েছে, আর কিন্তু প্রথমে কোনো সংখ্যা নেই, তাই না? তাহলে এই যে এইখানে কিন্তু আমরা দুটি সংখ্যাকে যোগ করে পাচ্ছি 3, এই 3-এর সঙ্গে হাতে কিন্তু ছিল আমাদের আরও 3, 3 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 6। তাহলে আমরা এখানে কিন্তু মোট পাচ্ছি হচ্ছে কত, আমরা কিন্তু মোট পাচ্ছি 60, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এই প্রত্যেকটিকে যোগ করে কিন্তু এখানে মোট পাচ্ছি 60। এখন এই 60কে আমরা কি করব, ভাগ করব 6 দ্বারা, তাই না? আচ্ছা, তাহলে 60কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, কবে ভাগ করা যায়? আমরা যদি 6-এর ঘরে নামতে পারি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তারপর হচ্ছে কি 6 8 48, 6 9 54, 6 10 60। অর্থাৎ আমরা কিন্তু 10 বার ভাগ করতে পারবো, তাই না? 60কে যখন 6 দ্বারা ভাগ করব তখন আমরা ভাগফল পাবো কত, 10। এবং এই 10-এর সাথে আমরা শেষে যেহেতু মিটার এখানে দেখতে পাচ্ছি, এই মিটারকে কিন্তু এইখানে আমরা লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারি কি, এই প্রত্যেকটি সংখ্যার বা প্রত্যেকটি রাশির গড় হচ্ছে 10 মিটার। এবারে মিনার যে কৌশল, মিনার কৌশল অনুযায়ী এবার আমরা কি করব, আমরা এখানে সবচাইতে ছোট সংখ্যাটি পেয়েছিলাম হচ্ছে 73 মিটার, তাই না? এই 73 মিটারের সাথে কিন্তু এই যে 10 মিটার আমরা বের করেছি, এই 10 মিটারকে আমরা এবারে যোগ করে দেব, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি, পরিশেষে আমরা লিখব হচ্ছে পরিশেষে আচ্ছা দেখো আমরা লিখলাম হচ্ছে পরিশেষে 73 মিটারের সাথে 73 মিটারের সাথে 73 মিটারের সাথে আমরা এবারে কি করব, 10 মিটার যোগ করব, তাই না? 10 মিটার যোগ করব, আমরা লিখব হচ্ছে যোগ করব। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে পরিশেষে 73 মিটারের সাথে 10 মিটার যোগ করব। আচ্ছা, এবার যদি আমরা যোগ করি, দেখো এই 73কে আমরা প্রথমে লিখলাম 73, এর সঙ্গে যোগ করব কিন্তু আমরা 10কে, তাই না? আচ্ছা, যখন এই দুটিকে আমরা যোগ করব তখন কত হয়ে যাবে, 73 এবং 10 মিলে কিন্তু হয়ে যাবে 83। দেখো শেষের 3 এবং এখানে শেষে রয়েছে 0, 3 এবং 0কে যোগ করলে কিন্তু 3ই থেকে যায়, আমরা লিখে দিলাম 3। এখানে শুরুতে রয়েছে 7, এখানে শুরুতে রয়েছে 1, 7 এবং 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু মোট পাচ্ছি 83 মিটার। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি আমাদের গড়, বা এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 83 মিটার। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 1-এর 2 নাম্বারও লক্ষ্য করি, এখানে 2 নাম্বারে কিন্তু অনেকগুলো রাশি দেওয়া রয়েছে। এই রাশিগুলোর গড় আমরা কিন্তু ঠিক একই রকম নিয়মেই বা একই কৌশল ব্যবহার করেই কিন্তু আমরা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা অনেকগুলো রাশি দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা প্রথমে লক্ষ্য করব সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। দেখো আমাদের এখানে বলা হয়েছে 520 কেজি, 640 কেজি, 586 কেজি, 572 কেজি এবং 605 কেজি। তাহলে এই প্রত্যেকটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট কিন্তু 520, তাই না? যার কারণে এই 520 থেকে কিন্তু আমরা পার্থক্য নির্ণয় করব, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা থেকে কিন্তু আমরা 520কে বিয়োগ করব, তাই না? তাহলেই কিন্তু আমরা পার্থক্যটাকে পেয়ে যাব। হ্যাঁ, যেমন এই 520 থেকে প্রথমে 520কে বিয়োগ করব, তারপরে 640 থেকেও 520কে বিয়োগ করব, এটি থেকেও 520কে বিয়োগ করব, মানে প্রত্যেকটি থেকেই কিন্তু আমরা 520কে বিয়োগ করব। তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যার পার্থক্য পেয়ে যাব। এরপরে যে পার্থক্যগুলো আমরা পাবো, মানে যে সংখ্যাগুলো আমরা পাবো, সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা এবারে কি করব, সেই সংখ্যাগুলোর গড় নির্ণয় করব, তাই না? সেই সংখ্যাগুলোকে প্রথমে যোগ করে আমরা ভাগ করব কত দ্বারা। এখানে মোট কতটি সংখ্যা রয়েছে দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি সংখ্যা বা 5টি রাশি যেহেতু রয়েছে, যার কারণে কিন্তু সেইগুলোকে যোগ করে আমরা 5 দ্বারা ভাগ করব, তাই না? ঠিক আগের অঙ্কের মতোই। এরপরে যে সংখ্যাটি পাবো, মানে গড় যেটি পাবো আমরা, হ্যাঁ, সেই গড় সংখ্যাটিকে আমরা কি করব, 520-এর সঙ্গে যোগ করে দেবো। যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে 520, যার কারণে 520-এর সঙ্গে আমরা কিন্তু সেই সংখ্যাটিকে যোগ করে দেবো, মানে গড় যেটি পাবো সেটিকে কিন্তু আমরা যোগ করে দেবো, তাই না? এইভাবে করে কিন্তু তোমরা এই 2 নম্বর অঙ্কটিকেও সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে 8টি ডিমের ওজন নিম্নরূপ, অর্থাৎ 8টি ডিমের যে ওজন, সেই ওজনগুলোকে আমাদের এইখানে দেখানো হয়েছে। দেখো একটির ওজন হচ্ছে 54 গ্রাম, আরেকটির হচ্ছে 56 গ্রাম, আরেকটির 55 গ্রাম, 58 গ্রাম, 57 গ্রাম, 50 গ্রাম, 53 গ্রাম,
51 গ্রাম। তাহলে এই যে কিন্তু 8টি ডিমের যে 8 রকম ওজন সেটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। এখন বলা হয়েছে 8টি ডিমের গড় ওজন নির্ণয় করো। আচ্ছা, এবারে আমাদের এই 8টি ডিমের গড় ওজন নির্ণয় করতে হবে। আমরা কিন্তু খুবই সহজে এটিকে নির্ণয় করতে পারবো, তাই না? আচ্ছা, আমরা শুধুমাত্র গড়ের যে সূত্র সেই সূত্রটাকে ব্যবহার করে কিন্তু এটিকে সমাধান করতে পারবো। আমরা কি জানি? আমরা জানি গড়ের যে সূত্র সেটি হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে আমরা কিন্তু প্রথমে যোগ করব, যোগ করে আমরা এটিকে ভাগ করব কত দ্বারা? এখানে মোট কতটি রাশি রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, যেহেতু 8টি রাশি রয়েছে যার কারণে কিন্তু 8 দ্বারা আমরা ভাগ করব, তাই না? অর্থাৎ প্রথমে আমরা যোগ করে এই প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে আমরা সেটিকে ভাগ করব হচ্ছে 8 দ্বারা। তাহলেই কিন্তু আমরা 8টি ডিমের গড় ওজন খুবই সহজেই পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা এই 1 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 1 নাম্বার দিয়ে শুরুতেই কিন্তু গড়ের যে সূত্রটি সেই সূত্রটিকে লিখব, কারণ সেই সূত্রটাকে ব্যবহার করেই কিন্তু আমরা এই গড়টি নির্ণয় করব, তাই না? আচ্ছা, আমরা 1 নাম্বার দিয়ে লিখব হচ্ছে আমরা জানি, আমরা জানি গড় সমান, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর দেখো আমরা লিখবো হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ভাগ হচ্ছে কি? ভাগ হলো রাশিগুলোর সংখ্যা, তাই না? রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা গড়ের যে সূত্রটি সেটি লিখলাম। আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? আচ্ছা, এবারে দেখো, এবারে আমরা যে কাজটি করবো, আমরা এই সমানের নিচে কিন্তু আরও একটি সমান চিহ্ন দেবো। এবারে প্রথমে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ 8টি ডিমের যে ওজন সেই ওজনগুলোকে কিন্তু আমরা এবারে যোগ করবো, তাই না? রাশিগুলোর যোগফল কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে রাশিগুলোকে যদি আমরা যোগ করি, দেখো আমাদের প্রথমে বলা হয়েছে 54 গ্রাম, তাই না? তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 54, এরপরে এর সাথে যোগ করবো হচ্ছে কাকে? এরপর বলা হয়েছে হচ্ছে 56। তোমরা যদি বইতে লক্ষ্য করো, দেখো আমাদের কিন্তু সিরিয়াল অনুযায়ী যেভাবে দেওয়া রয়েছে আমরা কিন্তু সেইভাবে করে যোগ করে দিব। তারপরে দেখো 56 পরে রয়েছে হচ্ছে 55, আমরা এরপরে যোগ করে দিব হচ্ছে 55কে, এর সঙ্গে যোগ করবো হচ্ছে 58, এরপরে রয়েছে 58, আমরা লিখলাম 58, এর সঙ্গে যোগ দেবো হচ্ছে আমরা 57কে, দেখো এরপরে রয়েছে 57, আমরা লিখে দিলাম 57, এরপরে রয়েছে 50, আমরা লিখে দিলাম 50, এরপরে যোগ চিহ্ন দিয়ে পরবর্তীতে রয়েছে 53, আমরা লিখে দিলাম 53, দেখো আমরা লিখে দিলাম 53, এর সঙ্গে যোগ করে দিলাম হচ্ছে আমরা 51, সর্বশেষ রয়েছে হচ্ছে 51, আমরা লিখে দিলাম 51। আচ্ছা, এই প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমরা এবারে যোগ করব, যোগ করে আমরা এটিকে ভাগ করব কত দ্বারা? আমরা কিন্তু এটিকে ভাগ করব যেহেতু, যার কারণে আমরা এখানে একটি ভাগ চিহ্ন দেব। ভাগ করব কত দ্বারা? এখানে মোট যে কয়টি রাশি রয়েছে সেই কয় সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করব। দেখো আমরা যদি গণনা করি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, যেহেতু এখানে মোট 8টি রাশি রয়েছে যার কারণে কিন্তু আমরা ভাগ করব 8 দ্বারা, তাই না? আচ্ছা, এখানে কিন্তু বলা হয়েছে দেখো রাশিগুলোর যোগফল, আমরা কিন্তু যার কারণে প্রথমে রাশিগুলোর যোগফলটাকে নির্ণয় করব, এরপর একটি ভাগ চিহ্ন রয়েছে, এই ভাগটাকে কিন্তু আমরা এইখানে দিলাম, দেখো এই ভাগটাই কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এরপরে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা, তাই না? আচ্ছা, রাশিগুলোর সংখ্যা দ্বারা কী বোঝায়? এখানে মোট কতটি রাশি রয়েছে? আমরা দেখেছি এখানে 8টি রাশি রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দিলাম 8, অর্থাৎ যে কয়টি রাশি এখানে থাকবে আমরা কিন্তু সেই কয় সংখ্যাকে এখানে লিখে দেব, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা যদি এই প্রত্যেকটি সংখ্যাকে একটু যোগ করি, আমরা দেখো যদি একটু যোগ করি, আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা জানি যে যোগের ক্ষেত্রে শেষের সংখ্যাগুলোকে কিন্তু প্রথমে আমাদের যোগ করতে হয়, তাই না? তাহলে এই শেষের সংখ্যাগুলোকে যদি আমরা শুরুতে যোগ করি, এখানে শেষে রয়েছে 4, দেখো এই 4-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 6, এই 4-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 5, 10 এবং 5 মিলে হয়ে যায় 15, 15-এর সঙ্গে যদি আমরা এই শেষের 8কে যোগ করে দিই তাহলে দেখো 15 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 23, তাই না? 23-এর সঙ্গে যদি এই শেষের 7কে আমরা যোগ করে দিই তাহলে 23 এবং এই 7 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 30। আচ্ছা, এবারে এই 30-এর সঙ্গে যদি এই 0কে যোগ করি তাহলে কিন্তু 30-এ থেকে যায়। এই 30-এর সঙ্গে যদি এবারে 3কে যোগ করি তাহলে 30 এবং 3 মিলে হয়ে যায় 33, 33-এর সঙ্গে এই 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 34, তাই না? দেখো আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 34, এই 34-এর 4কে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, তাই না? আচ্ছা, এবারে আমরা শুরুতে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি যোগ করি, দেখো শুরুতে রয়েছে 5, 5-এর সঙ্গে আরও 5কে যোগ করলে হয়ে যায় 10, 10 এবং আরও 5 মিলে হয়ে যায় 15, 15-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 20, 20-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 25,
25-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 30, 30 আরও 5 মিলে হয়ে যায় 35, 35-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 40। এখন এই 40-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল 3, 40-এর সঙ্গে যদি এই 3কে আমরা যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যায় 43, তাই না? আমরা এখানে লিখে দেবো 43। তাহলে দেখো এখানে মোট আমাদের হয়ে গেল 434। এখন এই যোগ করে এতগুলোকে যোগ করে আমরা পাচ্ছি 434। এরপর আমাদের বলা হয়েছে কি ভাগ 8, তাহলে এই ভাগ 8কে কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি, তাই না? আমরা লিখতে পারি ভাগ 8। আচ্ছা, এখন এই 434কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, দেখো একটু আলাদা জায়গাতে যদি ভাগটাকে করি, আমরা 8 দ্বারা যদি 434কে একটু ভাগ করি তাহলে দেখি কত হয়। আমরা ভাগফলটিকে কিন্তু উপরে লিখবো, হ্যাঁ। আচ্ছা, প্রথমে 8 দ্বারা কিন্তু আমরা একটি অঙ্ক অর্থাৎ 4কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, যার কারণে দুটি অঙ্ককে একসঙ্গে ভাগ করবো। দুটি অঙ্ক মিলে কি হয়ে যায়, 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 43। এই 43কে যদি 8 দ্বারা ভাগ করি দেখো কত হয়। আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40। আমরা জানি 5 8 হয়ে যায় 40, তাই না? আমরা এখানে উত্তরের ঘরে লিখে দেবো 5 এবং 5 8 হয় হচ্ছে 40। আমরা এই নিচে লিখে দিলাম 40, তাই না? আচ্ছা, আবার 8-এর সঙ্গে যদি 6কে আমরা গুণ করতাম তাহলে হয়ে যেত কত, 6 8 48 হয়ে যেত। তাহলে কিন্তু এই 43-এর চাইতে বড় হয়ে যেত। আমরা জানি 43-এর চাইতে কিন্তু বড় হলে হবে না, 43 হয় 43-এর সমান হতে হবে, আর না হলে 43-এর চাইতে একটু ছোট হতে হবে, তাই না? আচ্ছা, 8 দ্বারা 6কে গুণ করে যেহেতু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 5 দ্বারা গুণ করেছি, 5 8 40। এবার দেখো এই 43 থেকে যদি নিচের 40কে বিয়োগ করি, 3 থেকে 0 চলে গেলে আমাদের 3ই থেকে যায়, আমরা লিখে দিলাম 3। 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? আচ্ছা, এরপরে বাকি রইল কি এই 4, এটিকে কিন্তু এখনও আমরা ভাগ করিনি, যার কারণে কী করবো, এই 4টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন দেখো 4 নিচে নামালে এখানে হয়ে গেল কিন্তু আমাদের 34। এবারে 8 দ্বারা যদি 34কে ভাগ করি কয়বার ভাগ করা যায়, আমরা যদি আবারও 8-এর ঘরে নামতে পারি, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যায়। 4 8-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি দেখো তাহলে হয়ে যায় 4 8 32, তাই না? এখন এই উপরের 34 থেকে নিচের 32কে যদি আমরা বিয়োগ করে দিই, 4 থেকে নিচের এই 2কে বিয়োগ করলে তাহলে থাকে হচ্ছে কত, 4 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 2, 3 থেকে 3 চলে গেলে আর কিন্তু কিছুই আমাদের থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। এখন এই যে 2 আমরা পাচ্ছি, এই 2কে কি আর 8 দ্বারা ভাগ করতে পারবো না কিন্তু। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে কাজটি করব, এই 2কে কিন্তু আমাদের এবারে বড় বানাতে হবে, তাই না? এই 2কে কিন্তু এভাবে অবশিষ্ট রাখা যাবে না, তাই না? নিচে কিন্তু আমাদের ভাগ করে 0 আনতে হবে। আচ্ছা, এখন এই 2কে যদি আমরা বড় না বানাতে পারি তাহলে কিন্তু 8 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, তাই না? আচ্ছা, এখন এই 2কে আমরা কীভাবে করে বড় বানাবো, আমরা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি 434, দেখো এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এবং আমরা জানি, আমি কিন্তু এর আগেও তোমাদের অনেকবার বলেছি, যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে মানে শেষে কিন্তু একটি দশমিক থাকে, ঠিক আছে? এই দশমিকটি দেয়া থাকলেও এখানে দশমিক রয়েছে, এবং যদি না দেয়া থাকে তাহলেও কিন্তু এখানে একটি দশমিক রয়েছে। তাহলে এবার আমরা যে কাজটি করব, এই দশমিকটাকে আমরা সরাসরি উত্তরের ঘরে নিয়ে যাব, অর্থাৎ ভাগফলের জায়গাতে নিয়ে যাব। এবং যখনই এই ভাগফলের জায়গাতে আমরা একটি দশমিক পাবো, তখনই কিন্তু আমরা চাইলে এই ঘরে যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্য আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো ভাগফলের জায়গাতে যেহেতু আমরা দশমিক পেয়ে গেছি, যার কারণে আমরা শুরুতে কী করলাম, এখানে প্রথমে একটি শূন্য নিলাম, যে একটি শূন্য নিয়ে দেখি যে কী হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। শূন্য যখন নিচে চলে আসলো তখন 2 এবং 0 মিলে হয়ে গেল 20, তাই না? এবারে আমরা 8 দ্বারা যদি 20কে ভাগ করি কয়বার ভাগ করা যায়, আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 2 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 2, 8 দুগুণ হয় 16, আমরা নিচে লিখে দিলাম 16। এবারে দেখো এই 20 থেকে যদি 16কে আমরা বিয়োগ করি, আমরা জানি 20 থেকে 16 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা এখানে লিখে দিলাম 4। এখন এই 4কেও কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারছি না, তাহলে কি করতে পারি, আমরা এখানে কিন্তু আরও একটি শূন্য নিতে পারি। আমাদের যে কয়টি শূন্য এবারে দরকার আমরা কিন্তু সেই কয়টি শূন্যকেই এইখানে নিতে পারবো। কারণ হচ্ছে কি, কারণ হলো আমরা এই উত্তর ঘরে একটি দশমিক নিয়েছি, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে এই শূন্যটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এবারে 8 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে, আমরা জানি 5 এ 8 40, অর্থাৎ 5 বার ভাগ করা যাবে। এখানে আমরা লিখে দিলাম 5, 5 এ 8 হয় 40, আমরা নিচে লিখে দিলাম 40। এখন দেখো উপরে 40 থেকে নিচে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু নিচে এবারে 0 পেয়ে গেছি, আর আমরা জানি নিচে যখন 0 পাই তখন আমরা বুঝতে পারি আমাদের ভাগ অঙ্কটির সমাধান করা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত, 54.25। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখব 54.25, হ্যাঁ। এবং এটি হচ্ছে আমাদের কিসের হিসাব দেওয়া ছিল, গ্রামের হিসাব কিন্তু দেওয়া ছিল, তাই না? যার কারণে কিন্তু আমরা লিখতে পারি 54.25 গ্রাম। হ্যাঁ, এটি দ্বারা আমরা বুঝতে পারি কি, যে
এই যে যে 8টি ডিমের হিসেব আমাদের দেওয়া রয়েছে, এই 8টি ডিমের গড় ওজন হচ্ছে 54.25 গ্রাম। আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 54.25 গ্রাম। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজ এবং খুবই মজায় মজায় বুঝতে পেরেছো। বন্ধুরা এবারে দেখো আমরা এই যে যে রাফটি করেছি, এই রাফটি কিন্তু তোমরা খাতার আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? অঙ্কের ভিতরে কিন্তু তোমরা এই রাফটি করবে না, আমার এখানে জায়গা কম, যার কারণে কিন্তু আমি তোমাদের এই রাফটি এখানে করে দেখিয়েছি। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বরে লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে নিচের ছকে ক দল এবং খ দলের গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে। ক দলে 5 জন এবং খ দলে 3 জন শিক্ষার্থী আছে। আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের ছকে ক দল এবং খ দলের গণিতে প্রাপ্ত নম্বর দেয়া রয়েছে। আচ্ছা আমরা কিন্তু এই দেখো এখানে একটি ছক দেখতে পাচ্ছি এবং এখানে দুটি দল আমরা দেখতে পাচ্ছি, তাই না? ক দল এবং খ দল। এই ক দলে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া রয়েছে এবং খ দলের গণিতে প্রাপ্ত নম্বর কিন্তু এই নিচে কিন্তু দেওয়া রয়েছে, তাই না? এবারে বলা হয়েছে ক দলে 5 জন শিক্ষার্থী রয়েছে এবং খ দলের শিক্ষার্থী রয়েছে 3 জন। আমরা দেখতে পাচ্ছি ক দলে রয়েছে 5 জন এবং খ দলে কিন্তু রয়েছে 3 জন, তাই না? এখন এই ক দলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা গণিতে একজন পেয়েছে হচ্ছে 59 নাম্বার, একজনে পেয়েছে দেখো 67 নাম্বার, একজনে পেয়েছে হচ্ছে 92 নাম্বার, একজনে 80 এবং একজনে 85। এবং খ দলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে একজনে পেয়েছে 82, একজনে পেয়েছে 78, একজনে পেয়েছে 65, তাই না? এবারে আমাদের কি করতে বলা হয়েছে দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখন বলা হয়েছে এখন আমরা ক এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই। আচ্ছা আমাদের বলা হয়েছে এখন আমরা ক এবং খ এই দুটি দলের সকল শিক্ষার্থীর, মানে দুইটি দলের যে কয়জন শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই, ঠিক আছে? অর্থাৎ এই যে যে নম্বরগুলো তারা পেয়েছে এই নম্বরের গড় আমরা নির্ণয় করতে চাই। নিচে রেজার কৌশলটি দেখি এবং সে কি ভুল করেছে তা বের করি। আচ্ছা দেখো রেজা কিন্তু তার কৌশল ব্যবহার করে এটিকে সমাধান করেছে। এখন তার এই সমাধানের ভিতরে কোথাও ভুল রয়েছে কিনা আমরা এবারে একটি লক্ষ্য করব, ঠিক আছে? আমরা এটি খুঁজে বের করব। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে রেজার কৌশল। সে কি করেছে? সে প্রথমে লিখেছে ক দলের নম্বরের গড় হলো। আচ্ছা ক দলের যে শিক্ষার্থীরা ছিল তাদের ভিতরে দেখো 5 জন যেহেতু ছিল, যার কারণে 5 জনের যে কয় নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলোকে কিন্তু আমরা এবারে প্রথমে কি করেছি, গড় নির্ণয় করার জন্য আমরা কিন্তু যোগ করেছি, তাই না? আমরা গড় নির্ণয় করবো, এই 5টি সংখ্যার গড় নির্ণয় করবো। গড় নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, আমরা জানি প্রথমে এই সংখ্যাগুলোকে যোগ করতে হয়, যোগ করে আমাদের ভাগ করতে হয় কত দ্বারা, এখানে যে কয়টি রাশি রয়েছে সেই কয় সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে হয়। দেখো এখানে রাশি রয়েছে কতটি, 1টি 2টি 3টি 4টি 5টি, যেহেতু 5টি রাশি রয়েছে যার কারণে এটিকে আমরা ভাগ করব 5 দ্বারা, তাই না? তাহলে যখন আমরা এটিকে যোগ করলাম, যোগ করার পরে যখন আমরা 5 দ্বারা ভাগ করলাম তখন ভাগফল হয়েছে 76.6, ঠিক আছে? আচ্ছা তাহলে কিন্তু আমরা ক দলের গড় নম্বর পেয়েছি 76.6। এবার একই রকমভাবে খ দলের নম্বরের গড় হলো, এখন এই খ দলে দেখো এই যে খ দল, এই খ দলে যে 3 জন শিক্ষার্থী রয়েছে তাদের নম্বরের গড় যখন আমরা বের করব আমরা শুরুতে কি করব, এই তিনটে সংখ্যাকে কিন্তু আমরা যোগ করব, তাই না? গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে এই 3টিকে যোগ করতে হবে। দেখো আমরা প্রথমে এই 3টিকে যোগ করেছি, যোগ করে আমরা ভাগ করব কত দ্বারা, এখানে মোট কতটি রাশি রয়েছে, 1টি 2টি 3টি, যেহেতু 3টি রাশি রয়েছে যার কারণে কিন্তু আমরা ভাগ করব 3 দ্বারা, তাই না? আচ্ছা এই প্রত্যেকটিকে যোগ করার পরে হ্যাঁ যে সংখ্যাটি আমরা পেয়েছি সেটিকে যখন 3 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি কত, আমরা কিন্তু এখানে পাচ্ছি 75, তাই না? তার মানে আমরা কিন্তু বুঝতে পারি খ দলের গড় নম্বর হচ্ছে 75। তাহলে এই দুটি দলের গড় নম্বরে কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? ক দলের গড় নম্বর হচ্ছে 76.6 এবং খ দলের গড় নম্বর হলো 75। আচ্ছা এবারে এই দুটি দলে যেহেতু মোট 8 জন শিক্ষার্থী রয়েছে, হ্যাঁ এই সবারটা যদি আমরা এবারে নির্ণয় করি, অর্থাৎ সবার যে গড় নম্বর সেটিকে যদি আমরা একটু নির্ণয় করি, দেখো এবারে ও কি করেছে, রেজা কি করেছে, সে বলেছে সুতরাং ক এবং খ দলের সকল শিক্ষার্থীদের গড় নম্বর। আচ্ছা এখানে তো আমরা দুটি দলে ভাগ করেছিলাম, তাই না? ক দল এবং খ দল। তাহলে
এই দুটি দলের গড় নম্বর আমরা কীভাবে করে বের করব? দেখো, ক দলের গড় নম্বর পেয়েছে 76.6, আমরা প্রথমে লিখলাম 76.6, এবং খ দলের গড় নম্বর পেয়েছি 75। তাহলে এই দুটিকে আমরা প্রথমে কী করলাম? যোগ করলাম। এই দুটিকে যোগ করে, যেহেতু এখানে দল দুইটি, ক একটি দল, খ একটি দল, এই জন্য কিন্তু আমরা কী করলাম? এই দুটিকে যোগ করে ভাগ করলাম 2 দ্বারা, তাই না? আচ্ছা, যখন এই দুটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করেছি, তখন আমরা মোট পেয়েছি 75.8। অর্থাৎ এখানে আমরা এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে এই যে 8জন শিক্ষার্থী, 8জন শিক্ষার্থীর মোট গড় নম্বর হচ্ছে রেজা বের করেছে 75.8, তাই না? দেখো এখানে বলা হয়েছে অর্থাৎ গড় 75.8। এখন এই যে 75.8 সে বের করেছে, তার এই নিয়মটি কি সঠিক হয়েছে? না বন্ধুরা, তার এই নিয়মটি কিন্তু সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? কারণ দেখো, এই যে দুটি দলে আমরা ভাগ করেছি, ক দলে শিক্ষার্থী ছিল কতজন? ক দলে কিন্তু শিক্ষার্থী ছিল 5 জন, এবং খ দলে শিক্ষার্থী ছিল 3 জন। দেখো এখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটু পার্থক্য রয়েছে, তাই না? একই রকম না, মিল নেই কিন্তু, যেহেতু এক দলে রয়েছে 5 জন, এক দলে রয়েছে 3 জন, যার কারণে সে এই যে নিয়মটি অনুসরণ করেছে, এই নিয়মে যখন সে সমাধান করেছে, এই সমাধানটি কিন্তু সঠিক হয়নি। ঠিক আছে? আচ্ছা দেখো, আবার যদি এইখানে যেমন উপরে 5 জন শিক্ষার্থী রয়েছে, নিচেও যদি 5 জন শিক্ষার্থী থাকতো, তাহলে কিন্তু এই নিয়মটি অনুসরণ করলে তার অঙ্কটি সঠিক হতো। যেহেতু দুই দলে একই পরিমাণ, মানে একই সমান শিক্ষার্থী নেই, যার কারণে কিন্তু তার এই কৌশলটি সঠিক নয়, বা তার এই অঙ্কটি কিন্তু সঠিক হয়নি। এবারে আমরা যদি একটু সঠিকভাবে এটিকে বের করার চেষ্টা করি, দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে 8 জন শিক্ষার্থীর নম্বরের প্রকৃত গড় হলো। এবারে আসল যে, অর্থাৎ সঠিক যে হিসেবটা আমরা যদি এবার এটিকে বের করি, আমরা ক দল এবং খ দল, এই দুই দলে যেহেতু মোট 8 জন শিক্ষার্থী ছিল, যার কারণে এই 8টি সংখ্যাকে আমরা এবারে প্রথমে যোগ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, 8টি সংখ্যা বা 8টি রাশিকেই কিন্তু আমরা এবারে একসঙ্গে যোগ করলাম। যোগ করে আমরা ভাগ করব কত দ্বারা? যেহেতু এখানে 8টি রাশি, যার কারণে কিন্তু আমরা ভাগ করব 8 দ্বারা। যখন এই প্রত্যেকটিকে যোগ করে আমরা যোগফল যেটি পাবো, সেটির সঙ্গে যখন আমরা 8কে ভাগ করলাম, হ্যাঁ, তখন কিন্তু আমাদের ভাগফল হয়েছে 76, তাই না? এই যে 76 আমরা পেয়েছি, এটি কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ এই 76 হচ্ছে কি একজন শিক্ষার্থীর গড় নম্বর। ঠিক আছে? তাহলে এই পদ্ধতিটা কিন্তু সঠিক, কিন্তু রেজা যে কৌশলটি ব্যবহার করেছে, সেই কৌশলটি কিন্তু সঠিক নয়। দেখো এবারে নিচে আমাদেরকে কি বলা হয়েছে? রেজার কৌশল অনুযায়ী প্রকৃত গড় বের হয়নি, যেহেতু দুইটি দলের মধ্যে শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে যে কথাটি বলেছি, যেহেতু দুইটি দলে একই পরিমাণ শিক্ষার্থী নেই, যদি একই পরিমাণ শিক্ষার্থী ক দল এবং খ দলেও থাকতো, তাহলে কিন্তু তার পদ্ধতিতে, মানে তার কৌশলে সমাধান করলে এটি সঠিক হতো। কিন্তু যেহেতু দুটি দলে, একটি দলে রয়েছে 5 জন শিক্ষার্থী, আর একটি দলে রয়েছে 3 জন, যেহেতু একই সমান শিক্ষার্থী নেই, যার কারণে কিন্তু তার উত্তরটি ভুল হয়েছে। আশা করি আজকের এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।